সাফজয়ী নারী ফুটবল দল সহ 18 ব্যক্তিকে এবছরের 21শে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিসিএস এর নিয়োগ বঞ্চিত 1137 জনকে চাকরিতে ফেরানোর নির্দেশ আদালতের। 17 বছর পর চাকরি ফিরে পাচ্ছেন তারা। ভিসি প্রভিসির পদত্যাগের দাবিতে আজও উত্তাল কুয়েট ক্যাম্পাস। সংঘর্ষের ঘটনায় 500 জনকে আসামি করে মামলা। এবং সকল ক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিত না হয় ক্ষুব্ধ ভাষা শহীদের পরিবার। বিলুপ্তির পথে অভিবাসীদের হাজং ভাষা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনূস। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। অমর 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 18 বিশিষ্ট ব্যক্তি এবং দলকে 21শে পদক 2025 প্রদান করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রাপ্তদের হাতে এ পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর এবং ফেরদৌস আরা, চলচ্চিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ মরণোত্তর, গবেষণায় মাইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান। এছাড়া বিজ্ঞান এবং প্রযুক্তিতে মেহেদী হাসান খান দলনেতা, রিফাত নবী দলগত, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহির, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি এবং শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর 21শে পদক প্রদান করে বাংলাদেশ সরকার। 1976 সাল থেকে শুরু হওয়া এই সম্মাননা দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ভাষা সৈনিক, অর্থনীতিবিদ এবং সমাজসেবীদের অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়ে আসছে। হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দলনেতা সাবিনা খাতুন ও সহকারী দলনেতা মারিয়া মান্নাকে মঞ্চে এসে পদক সবার পক্ষ থেকে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সাবিনা খাতুন ও মারিয়া মান্না। সাতাশতম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনকে 17 বছর পর চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ নির্দেশ দেন। গতকাল বুধবার 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ করে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। গত বছরের 7 নভেম্বর 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়। এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। ওই বিসিএস এ প্রথমবারের মৌখিক পরীক্ষার বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেন। খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। বুধবার রাতে নিরাপত্তা পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান লিটন বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করেন। খাজাহান আলী থানায় এই মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়। এদিকে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, প্রো ভিসি প্রফেসর ডক্টর শেখ শরীফুল আলম ও
ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালককে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। বেলা 12টা থেকে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনে বিক্ষোভ এবং সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দর্শক, খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন। বাবুল, সার্বিক পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। জি অরণ্য, আপনাকে ধন্যবাদ। অরণ্য, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু ছাত্রদের আন্দোলন চলছে। খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি সহ একজন পরিচালকের অপসারণ দাবি, এছাড়া যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে ক্যাম্পাসে সেই বিষয় নিয়ে কিন্তু যারা দোষী তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা কিন্তু আজও তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। এই মুহূর্তে আমি রয়েছি ক্যাম্পাসের ঠিক দুর্বার বাংলায়। সেখানে কিন্তু 12:15 দিকে শিক্ষার্থীরা এসেছেন, জড়ো হয়েছেন। সেখানে লাল পতাকা এবং লাল যে বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত লেখা কাগজ কিন্তু তারা প্রদর্শন করছেন এবং সেই সাথে কিন্তু তারা যে বিষয়টা বলছেন যে ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়নকে লাল কার্ড দেখাচ্ছেন এবং নিষিদ্ধ ঘোষণা করছেন রাজনীতি। এই মুহূর্তে কিন্তু ছাত্র নেতারা বক্তৃতা করছেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। তারা জানিয়েছেন যে তাদের যে 6 দফা, সেই 6 দফা সম্পূর্ণভাবে যদি পূরণ না হয়, বাস্তবায়ন না হয়, তাহলে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল তারা সেগুলো কিন্তু অব্যাহত রাখবে এবং তাদের একটাই দাবি যে মূল যারা যে ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেই সাথে ভিসি প্রভিসি সহ যে পরিচালক রয়েছেন সেই পরিচালকের পদত্যাগ দিয়ে নতুন ভিসির আওতায় কিন্তু এই শিক্ষার্থীরা তাদের ক্লাস শুরু করবে, এমনটি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অরণ্য, এই ছিল আমার কাছে খুলনা প্রযুক্তি ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সর্বশেষ খবর। বাবুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী বাবুলের সঙ্গে। এবার চলে যাব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরও অনেকেই বুকের তাজা রক্ত দিয়ে গড়ে তুলেছিলেন ভাষার অধিকার। কিন্তু এত বছর পরেও ভাষা শহীদদের পরিবারের দাবি সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক বাংলা ভাষার প্রসার। শহীদ রফিকের গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে অভি হাসানের প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, ভাষা আন্দোলনের এতটা বছর এসে বাস্তবতা ভিন্ন। ইংরেজির প্রতি মানুষের এত ঝোঁক যে বাংলা ভাষা এখন পিছিয়ে পড়েছে। অনেক জায়গায় বাংলার সঠিক ব্যবহারই হচ্ছে না। এমন অবস্থায় যাদের জীবনের বিনিময়ে বাংলা মাতৃভাষায় পরিণত হয়েছিল সেই শহীদ পরিবারের সদস্যরা জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। অন্যতম ভাষা শহীদ রফিকের পরিবারের সদস্যরা বলছেন বাংলা ভাষার অবমাননায় কষ্ট পাচ্ছে ভাষা শহীদদের আত্মা। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে রায়গুলি হয় এগুলি ইংরেজিতে এখনো হয়, এটা কি বাংলা করা যায় না? বাংলার কি এতই দুরবস্থায়? আমাদের এগুলি খুব কষ্ট পাই আমরা। পৃথিবীতে অন্য কোনো জাতি নেই যে তার মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছেন। এর জন্য আমি অনুরোধ করব বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরের মা বোনদের এবং যারা গার্জেন আছেন তাদেরকে বলবো, আমি আবারও একই কথা বারবার বলতেছি, তারা যেন বাংলা ভাষার প্রতি একটু মনোযোগী হয়। ভাষা শহীদদের আত্মত্যাগকে মূল্যায়ন করে হলেও সকল ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবি ভাষা সংগ্রামী রফিকের গ্রামের মানুষের। শহীদ রফিক এই ভাষার জন্যই যুদ্ধ করেছে এবং জীবন দিয়েছে। সেই বাংলা ভাষা আসলে এখন আস্তে আস্তে যে অবনতিটা হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকেই এই নেওয়া উচিত এটাকে সংশোধন করার জন্য। আমাদের স্কুলে ইংরেজির প্রতি ঝোঁক বেশি দেয়, ঠিক আছে, যার জন্যে বাংলা ওরকম শুদ্ধভাবে বলতে পারে না। জাতিসংঘের ভাষা কয়েকটি ভাষা আছে, ইংলিশ আছে, আরবি আছে, তেমনি আমাদের বাংলা ভাষাটাও সেখানে প্রতিষ্ঠিত হোক, এটাও আমাদের একটা প্রাণের দাবি। এই শিক্ষাবিদ মনে করেন ভাষা হিসাবে ইংরেজি গুরুত্বপূর্ণ ঠিকই, তবে বাংলা ভাষার উন্নয়ন ও ডিজিটাল মাধ্যমে এর প্রসার বাড়াতে হবে। সরকার ও জনগণের সচেতনতা জরুরি বলে পরামর্শ দেন তিনি। আমাদের বাংলা ভাষাকে তারা ইংরেজি বর্ণ দিয়ে যেভাবে লিখছে, এটা ভাষার বিকৃতি বলাই চলে। বাংলাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব। বাংলা ভাষা শুধু বাংলাদেশেরই নয়, আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। রফিকের পরিবারের দাবি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আরও বেশি প্রতিষ্ঠিত করতে হবে।
ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নেত্রকোনায় যথাযথ চর্চা ও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় বিলুপ্তির পথে অধিবাসীদের হাজং ভাষা। ফেব্রুয়ারিতে ভাষার মাসে ব্যক্তি উদ্যোগে এই ভাষা রক্ষায় অসম লড়াই নেমেছেন এক হাজং যুবক। হাজং শিক্ষার্থীদের বিদ্যালয়ে এবং বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে দিচ্ছেন তাদের নিজস্ব ভাষার বই। আমিনুল ইসলাম মনিরের রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিদা হক। কালের বিবর্তনে পৃথিবীতে অনেক ভাষাই হয়েছে বিলীন, হারিয়ে গেছে শিল্প সাহিত্য ও বীরত্বগাথা ইতিহাস। চর্চা ও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় বিলুপ্তির পথে হাজং ভাষা। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর, কলমাকান্দা উপজেলা ও ময়মনসিংহ, শেরপুর এবং সুনামগঞ্জের পাহাড়ি এলাকায় হাজং জনগোষ্ঠীর বসবাস প্রাচীনকাল থেকেই। হাজং জনগোষ্ঠীর রয়েছে বিপ্লব গাথা, সংগ্রামী ইতিহাস ও নিজস্ব ভাষা সংস্কৃতি, কিন্তু সংরক্ষণ ও পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ না হওয়ায় বিলীন হতে চলেছে তাদের মাতৃভাষা। আমাদের কথাবার্তা বলতে পারে না, হাজং কথা বলে গেছে গা, তার জন্য এখানে ওরা আইসে শিখবার জন্য। হাজং ভাষাও পারে না, বাঙালি ভাষাও পারে না, মাঝখানে আছি আমরা। মাতৃভাষা তো হচ্ছে মা স্বরূপিণী ভাষা, অর্থাৎ আমার মা যদি মন্দ থাকে, খারাপ থাকে মাকে, তাহলে আমরাও মর্মাহত হয়ে যাই। তো এই ভাষাও যদি বিলীন হয়ে যায় তাহলে তো আর কোনো অস্তিত্ব থাকে না। বাংলাদেশের 101টি গ্রামে প্রায় 20,000 হাজং ভাষাভাষীর লোক রয়েছে। 7 বছর আগে থেকে হাজং ভাষা রক্ষায় ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে হাজং ভাষা শিক্ষা চর্চা করাচ্ছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা খুজিগড়া গ্রামের অন্তর হাজং। আমি চেষ্টা করেছি প্রতিটি গ্রামে গিয়ে আমাদের ভাষা চর্চার জন্য বিভিন্ন উঠোন বৈঠক এবং বিভিন্ন স্কুলে গিয়ে আমি তাদের সাথে বসেছি এবং যারা মুরব্বী রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য ভাষাগুলো সংগ্রহ করে সেটি চর্চার ব্যবস্থা করেছি। তো সরকার যদি এটি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করেন তাহলে অবশ্যই আমাদের যে ভাষা সেটি রক্ষা পাবে বলে আমি মনে করি। আমাদের প্রাণের দাবি, আমাদের জাতিগোষ্ঠীর দাবি যেন সরকারি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হয় এবং সরকারিভাবে যদি পৃষ্ঠপোষকতা করা হয়, আমরা যে কাজ করি তাহলে আমরা আমাদের যে ভাষা সেটি রক্ষা পাবে। হাজং ভাষা রক্ষায় অন্তর হাজংকে সহায়তা ও সরকারের ঊর্ধ্বতন মহলকে জানানোর কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে সকল রকম সহযোগিতা দিতে প্রস্তুত আছি এবং ওনার পৃষ্ঠপোষকতার জন্য যদি আমাদের কিছু করার প্রয়োজন হয় আমরা সেই ক্ষেত্রে ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মাতৃভাষার মাসে প্রত্যেক গোষ্ঠীর ভাষা রক্ষায় সরকার ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা হাজং জনগোষ্ঠী সহ সকলের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বর ও তার সঙ্গী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় নূরপুর এলাকার ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সামায়ন বিয়ের বাজার করে তার চাচাতো ভাই শোয়েবকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই শোয়েব মারা যান। আহত অবস্থায় শাহ আলম ওরফে সামায়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। নারায়ণগঞ্জ আদমজি ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের একটি পোশাক কারখানায় অসুস্থ শ্রমিককে ছুটি না দেয়ায় চিকিৎসার অভাবে মারা গেছেন এমন অভিযোগ তুলে শ্রমিকরা বিক্ষোভ করছেন। নিহত শ্রমিকের নাম লিজা আক্তার। এ বিষয়ে আদমজি ইপিজেডের জিএম মাহবুব আহমেদ সিদ্দিক গণমাধ্যমকে জানান, গতকাল ওই নারী শ্রমিক অসুস্থ হলে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে রাজধানীর জাতীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিতে আজ বিকেল 5টা থেকে আগামীকাল বেলা 12টা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবে। রাত 12টা 1 মিনিট থেকে 12টা 40 মিনিট পর্যন্ত
ভিআইপিদের জন্য এবং 12:40 থেকে সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলেও তিনি জানান। এশিয়ান নিউজ এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর পুরান ঢাকার কাঠেরপুলে মিষ্টি ব্র্যান্ড সুইট নেশনের 7তম ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে। সুইট নেশনের 7তম ব্রাঞ্চের ফিতা কেটে উদ্বোধন করেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সাল। এ সময় আরও উপস্থিত ছিলেন সুইট নেশনের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাত, আজাদ রিফাত, নবাব টোব্যাকোর পরিচালক আশরিফ আলী এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ সহ আরও অনেকেই। শেষ করবো এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়ালস লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। সাফজয়ী নারী ফুটবল দল সহ 18 ব্যক্তিকে এবছরের 21শে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিসিএস এর নিয়োগ বঞ্চিত 1137 জনকে চাকরিতে ফেরানোর নির্দেশ আদালতের। 17 বছর পর চাকরি ফিরে পাচ্ছেন তারা। ভিসি প্রোভিসির পদত্যাগের দাবিতে আজও উত্তাল কুয়েট ক্যাম্পাস। সংঘর্ষের ঘটনায় 500 জনকে আসামি করে মামলা। এবং সকল ক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিত না হয় ক্ষুব্ধ ভাষা শহীদের পরিবার। বিলুপ্তির পথে অধিবাসীদের হাজং ভাষা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।